ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাঝে লাগবে না, দুই সাইডে দুইজন থাকলে হবে। এখন আগে যাও তো না, প্লিজ প্লিজ চেয়ারটা মাঝখানে দিয়ে দেন। ভাই চেয়ারটা মাঝখানে নিয়ে আসেন তাহলেই হবে। লেফট মারে বসে যান। না সমস্যা নাই, ঘরে উঠে চলে আসুন। ছবি দরকার, ছবিগুলো নিয়ে নাও। ছবি নিয়ে নাও, ছবি নিয়ে নাও। করেন আমরা এই ফটোগুলো হয়ে যাক। শেষ? আবার শেষ? ওকে আমরা যাই। রেডি সবাই? সবাই রেডি? ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই জানেন যে আমাদের অনশনের 150 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা প্রায় 28 জন শিক্ষার্থী এখনো উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত আছি। আমরা এখনো দৃঢ় প্রতিজ্ঞ যে এই নির্লজ্জ বেহায়া ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন অব্যাহত থাকবে। কিন্তু এর আগে আমরা অনশনকারীরাই নিজেদের মধ্যে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু প্রচারণা বা আসলে অনেক কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, ওইগুলোর একটু জবাব দেওয়া দরকার বা ওগুলোর প্রেক্ষিতে আমাদের বক্তব্য কি ওই ব্যাপারগুলোর প্রেক্ষিতে সবার সামনে জানানো যায়। আমরা যখন থেকেই এই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছি তখন থেকে আমরা সব জায়গায় একটা দুর্ভাগ্যজনক প্রবণতা লক্ষ্য করেছি, যে বলা হচ্ছিল যে এই জেভিসি 4 বছর ধরে এত ভালো বিশ্ববিদ্যালয় চালালেন, এত উন্নয়ন করলেন বিশ্ববিদ্যালয়ে, আমরা হঠাৎ করে একটা মানে সো কল্ড বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কেন হঠাৎ করে তার পদত্যাগের দাবিতে এত ডিটারমাইন্ড হয়ে উঠলাম। তো ওই ব্যাপারেই আমরা মনে করেছি যে এই ভিসি, বর্তমান ভিসি ফরিদউদ্দিন আহমদ গত 4 বছরে তার মেয়াদে থাকাকালে তিনি কি কি উন্নয়ন করেছেন আমাদের দৃষ্টিতে সেটার একটা ফিরিস্তি দেওয়া দরকার। তো ওখান থেকেই আসলে আমরা শুরু করতে চাই। আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই বিশ্ববিদ্যালয় সারা দেশে এক প্রকার মানে মুক্ত চিন্তা চর্চার একটা সূতিক আকার ছিল। আমরা দেখেছি দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমাদের শিক্ষার্থীরা তাদের দেশের মানুষ তাদের কাছ থেকে যে ভূমিকা এক্সপেক্ট করে, অনেক সময় আমাদের শিক্ষার্থীদের ভূমিকা সেই এক্সপেকটেশনকেও ছাড়িয়ে গেছে। ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষার্থীদের অবদানে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ওপেন কালচার গড়ে উঠেছিল। কিন্তু এই ভিসি এসে গত 4 বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক প্রকার তালেবানি কালচার কায়েম করেছে। আমরা আসলে এগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম না এই সময়, যেহেতু আমাদের ওই পুলিশি অ্যাকশন বা আমাদের উপর যে হামলা হলো ওইটার পরিপ্রেক্ষিতেই আমরা আন্দোলনে নেমেছিলাম। আমরা ওই অতীতের ইস্যুগুলো নিয়ে আর ঘাটাঘাটি করতে চাচ্ছিলাম না।
কিন্তু সবখানে এগুলো নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, আমরা ভাবলাম যে আমাদের এখন এগুলো নিয়েও আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার। তো তিনি তালেবানি কালচার বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আসলে আমরা কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন যে 2013 সালে যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে আমাদের বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সবচেয়ে বড় আলপনা আঁকা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তায়। আর এইবিসি দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে রোড পেইন্টিং নিষিদ্ধ করা। এখন বাংলাদেশের মতো একটি দেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে শিক্ষার্থীরা সবাই প্রাপ্তবয়স্ক, তাদের আলাদা আলাদা নিজস্ব চিন্তার জগৎ আছে, এই বিশ্ববিদ্যালয়ে কেন মানে রাস্তায় রোড পেইন্টিং নিষিদ্ধ করতে হবে সেটা শিক্ষার্থীদের মাথায় ঢোকেনি। তো আমাদের আন্দোলন করে আমাদের রোড পেইন্টিং এর অধিকার আদায় করতে হয়েছে। এরপর তিনি যেটা করেছেন, বিশ্ববিদ্যালয়ে মানে আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় যেখানে বয়স্ক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, আমরা সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক, মানে আমরা ভোটাধিকার প্রাপ্ত নাগরিক। তিনি এই বিশ্ববিদ্যালয়ে এসেই ছাত্রীদের, আমাদের ছাত্রী হলে মানে ছাত্রীদের প্রবেশ নিষেধের ক্ষেত্রে নানা ধরনের তালেবানি রুল তিনি কায়েম করেছেন। যেমন রাত একটা ধরেন 7টার পর ছাত্রীরা বাংলাদেশ মানে ওদের হল থেকে বেরোতে পারবে না, বা বেরোলেও তাদেরকে নানা অথরিটি থেকে অনুমতি নিতে হবে। এবং এরপরও যেসব শিক্ষার্থীরা 7টা বা ওই নির্দিষ্ট সময়ের পর হলে ঢুকতে গেলে তাদের সাথে নানা ধরনের মোরাল পুলিশিং করা হয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মতো একটা জায়গায়, বাংলাদেশে কিন্তু সাংবিধানিকভাবে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত, সেই দেশের একটা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে একজন উপাচার্য কিভাবে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের চলাফেরার ক্ষেত্রে এরকম বিধিনিষেধ আরোপ করতে পারে। এরপর মেয়েদের সম্পর্কে তার যে মনোভাব, আপনারা কিছুদিন আগেই একটা অডিও ক্লিপে তার বিভিন্ন মন্তব্য দেখেছেন। আমরা সেই ব্যাপারে যেতে চাই না। তার মানে তার যে মেয়েদের ব্যাপারে তার যে নিচু মানসিকতার বহিঃপ্রকাশ, সেটা আমরা দেখেছি। এছাড়াও আমাদের এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারটা নিয়ে আন্দোলনও হয়েছে যে কেন ছাত্রীদের জন্য বা মহিলাদের জন্য কেন আলাদা নিয়ম থাকবে। এবং বিভিন্ন সময়ে তার সাথে যখন আলাপ করতে গিয়েছে ছাত্রছাত্রীরা এইসব ব্যাপারে, তাদেরকে নানা ধরনের অপমানজনক কথা বলা হয়েছে, ছাত্রীদের সম্পর্কে স্পেশালি বিভিন্ন ধরনের অসম্মানজনক কথা বলা হয়েছে। এছাড়াও আমরা লাইব্রেরির ইস্যুটা নিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে একসময় লাইব্রেরি রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যেত। আমরা এই সময় যখন বাড়ানোর জন্য তার কাছে আবেদন করেছি, তখনও তিনি এইসব নানা ধরনের এই ধরনের ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ প্রশ্ন করা থেকে শুরু করে, এছাড়াও ছাত্রদের ভালো বিশ্ববিদ্যালয়ে তো আসলে সব শিক্ষার্থীর যে ফলাফল ভালো হবে তা না, কারোর রেজাল্ট ভালো হবে, কারোর রেজাল্ট খারাপ হবে, আমাদের সবার লেখাপড়ার ধরন তো একই না। কিন্তু তিনি এই বিশ্ববিদ্যালয়ে যেটা করেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে অপেক্ষাকৃত খারাপ রেজাল্ট তাদেরকে আলাদা একটা ক্যাটাগরিতে তিনি বিচার করেন, যাদের রেজাল্ট ভালো তাদের একটা ক্যাটাগরিতে বিচার করেন। কেউ কথা বলতে গেলে তাকে এইভাবে বলেন যে তোমার রেজাল্ট তো ভালো না, তোমার কথা তোমাদের সাথে তো আমি কথা বলি না। তো লাইব্রেরির সময়সীমা বাড়াতে গিয়েও আমরা লাইব্রেরির মতো একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য লাইব্রেরি কতটা গুরুত্বপূর্ণ, লাইব্রেরিতে সময় কাটানো বা লাইব্রেরিতে কাজ করা, এটা আপনারা সবাই জানেন। তো বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে যেটার মুক্ত চিন্তার সূতিকাগার হওয়ার কথা, সেই দেশের লাইব্রেরিতে আমাদের লাইব্রেরির টাইম বাড়ানোর জন্য আমাদের 18-19 দিন ধরে আমাদের আন্দোলন করতে হয়েছে। এরপরও তিনি পুরোপুরি মেনে নেননি আমাদের দাবি। তো এরপর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা তো সবাই আসলে এটা তো একটা গণ বিশ্ববিদ্যালয়, আমরা সবাই এখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসি। তো এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমাদের যে খাবারের চাহিদা, সেটা আসলে বেশিরভাগই মিটত বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন টং দোকানগুলো আছে এগুলো থেকে।
তিনি গত 1-2 বছরে যেটা করেছেন, বিশ্ববিদ্যালয়ের যত টং আছে সব তুলে দিয়েছেন একদম বিনা নোটিশে। যে টং দোকান চালাতো যে মামারা আমাদের 20-30 বছর ধরে তারা আমাদের ছাত্রছাত্রীদের সুখে দুঃখে সহায় ছিল, তাদেরকে এক প্রকার বিনা নোটিশে বিনা ক্ষতিপূরণে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সব টং তুলে দিয়েছেন। এবং ওই টংগুলো ছিল এক প্রকার আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সংস্কৃতি চর্চা, আমাদের নিজেদের মধ্যে নানা ধরনের বন্ধন গড়ে ওঠা, এসবের একটা মানে মূল কেন্দ্র ছিল এই টংগুলো। তো তিনি টং তুলে দিয়েছেন এবং সেই টংয়ের যখন আমরা টংগুলো প্রতিস্থাপনের দাবিতে প্রায় 2500 গণস্বাক্ষর সহ আমরা তার কাছে এক প্রকার ধর্ণা দিয়েছিলাম, তিনি মানে ভ্রুক্ষেপই করেননি। আচ্ছা, টং উদ্ভিদন কালচার থেকে আসলে মূলত আপনারা ইতিমধ্যেই আমাদের প্রশাসনিক অথবা অন্যান্য যে মহোদয়দের শ্রেণীবিদ্বেষ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। কারণ আমাদেরকে যখন টং উঠিয়ে দেওয়া হয়েছে তখনও বলা হয়েছে যে টং ব্যাপারটাই হচ্ছে খুবই নিম্ন শ্রেণীর মানুষেরাই টং ব্যবহার করে। মানে শুরু থেকেই যেখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণী সচেতনতামূলক আচরণে অভ্যস্ত ছিল, এই তিলে তিলে করে শ্রেণী বিদ্বেষটাও আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় সাংস্কৃতিক সংগঠন রয়েছে, প্রায় 62-র উপর বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে। এই ভিসি ফরিদউদ্দিন, এই নির্লজ্জ ভিসি ফরিদউদ্দিন তালিবানি কালচার পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার জন্য প্রথমে যে জায়গায় হাত দিয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠনগুলোর উপরে। আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি ফ্লোর পরিচালনা করার জন্য আসলে রুমের বরাদ্দ দেওয়ার একটা ব্যাপার ছিল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের সেন্ট্রাল অডিটোরিয়াম সেগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপার ছিল। সেই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশনস তিনি জারি করেছেন এবং সেই রেস্ট্রিকশনসগুলোর জন্য কিন্তু আমাদের যখন আমরা 19 সালে যে 5 দফা যে দাবি আমরা আন্দোলনটা করেছিলাম, সেই 5 দফা দাবির মধ্যে এটাও একটা ছিল যে আমাদের যে ক্লাসরুমগুলো অথবা যে বিভিন্ন অডিটোরিয়ামগুলোর মধ্যে যে মানে অর্থর বরাদ্দের যে করা হয়েছিল সেটা যেন তুলে দেওয়া হয়, যাতে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমরা আবার স্বাচ্ছন্দ্যে চালিয়ে যেতে পারি। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে সংকুচিত করার জন্য বিভিন্ন ধরনের মানে কৃত্রিম প্রেশারাইজ করা হতো বিভিন্ন বিভাগের মাধ্যমে। সেই কৃত্রিম প্রেশারাইজগুলোও যেন তুলে দেওয়া হয়, সেটাও আমরা সেই সময় দাবি দেওয়ার মাধ্যমে আসলে তার কাছে জানিয়েছিলাম। আমাদের আরেকটা জিনিস নিয়ে আসলে আমাদের ভিসি মহোদয় স্যার খুবই উচ্চস্বরে বলে থাকেন, সেটা হচ্ছে অনলাইন ক্লাস, যেটা আসলে পুরোপুরি একটা ডাহা মিথ্যাবাদী কথাবার্তা। কারণ অনলাইন ক্লাসের আমাদের ইতিমধ্যেই আমাদের শিক্ষার্থীরা একটা জরিপ চালিয়েছিল অনলাইন ক্লাস করোনাকালীন সময়ে, এবং সেখানে আমরা জরিপের মাধ্যমে আমরা দেখেছি যে 10-12% ক্লাস নিয়ে মানে একটা সিলেবাসের মানে একটা সেমিস্টারে 10-12% ক্লাস নিয়ে একটা সেমিস্টারের সমাপ্তি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় 70-র কাছাকাছি স্টুডেন্ট অনুপস্থিত ছিল। তাও তিনি ঘোষণা করেছেন যে তিনি নাকি সফলভাবে অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়েছেন এবং সেটা সারা বাংলাদেশে ঢোল পিটিয়েছেন। এমনকি কিছু কিছু বিভাগকে করোনাকালীন সময়ে বাধ্য করা হয়েছে যেন তারা সশরীরে পরীক্ষা নেয়, ঠিক আছে। এবং সর্বশেষ যে করোনাকালীন সময়ে যে সর্বশেষ মানে নৃশংসতা উনি দেখিয়েছেন সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি মামলা। একটা শিক্ষার্থীকে শুধুমাত্র অনলাইন ক্লাসের আমাদের যখন অনলাইন ক্লাসের এই বৈষম্যমূলক কার্যক্রম চালানো হচ্ছিল, তখন আমাদের শিক্ষার্থীরা একটা অনলাইন ক্লাসের এই বৈষম্যমূলক কার্যক্রম যাতে না চালানো হয় সেই জন্য একটা আন্দোলন গড়ে চলেছিল। সেই আন্দোলনের একজনকে ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে, এবং হেনস্থা করার পরে আমাদের সেই মামলা কেন্দ্রিকও আমাদের একটা দীর্ঘদিন প্রায় 18 দিন একটা অনলাইন কেন্দ্রিক আমাদের একটা আন্দোলন হয়, এবং সেই আন্দোলনের চাপের মুখে এই নির্লজ্জ প্রশাসন, এই নির্লজ্জ ভিসি হচ্ছে সেই মামলা প্রত্যাহার করার জন্য চিঠি দিতে বাধ্য হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা টংয়ের ব্যাপারে তো বললামই, টংগুলো তুলে দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল শিক্ষার্থীদের জন্য খাদ্য সংকট তৈরি করেছেন। এর পরিবর্তে তিনি যেটা করেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়া, তিনি বলেছেন যে এই যে সেন্ট্রাল ক্যাফেটেরিয়াই তো মানে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর খাবারের যোগান দিতে পারে, যেটা মানে ডাহা মিথ্যা কথা আসলে।
এবং ওই ক্যাফেটেরিয়ায় এক প্রকার মানে খাবারের দাম মানে এগুলো ছিল শিক্ষার্থীদের মানে ধরা ছোঁয়ার বাইরে। এবং শিক্ষার্থীরা যখন তার সাথে এই ব্যাপারে আলাপ করতে গেছেন যে এখানে দাম বেশি কেন, তখন তার মন্তব্য ছিল এরকম যে যাদের এত টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য নাই তাদের খাওয়ার দরকার নাই। এরপর যেটা আমাদের তিনি সবসময় উন্নয়ন করে মানে এক প্রকার তো সবসময় ঢোল পেটান। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা গত 3-4 বছর ধরে যেটা প্রকট হয়ে উঠেছে, আপনারা দেখবেন আমাদের ক্যাম্পাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বাসগুলোতে মানে এক প্রকার বাঁদর ঝোলা ভিড়। মানে এত ভিড়ের মধ্যেও শিক্ষার্থীরা এরপরও সব শিক্ষার্থীর জায়গা হয় না ওখানে, মানে দাঁড়িয়ে বসে ঝুলে এভাবে মানে ওখানে ওইভাবেও জায়গা হয় না সব শিক্ষার্থী। আর আবার তিনি শিক্ষকদের জন্য ব্যবস্থা করে, শিক্ষকদের জন্য আবার তিনি মানে যতটুকু প্রয়োজন এর চেয়েও বেশি বাসের ব্যবস্থা করেছেন, যেগুলো আবার এসি বাস মানে শীততাপ নিয়ন্ত্রিত বাস। তো এইগুলো গত 4 বছরে আমাদের যেগুলো সবখানে প্রচার হচ্ছে যে তিনি 4 বছরে মানে আমাদের বিশ্ববিদ্যালয়কে পাল্টে দিয়েছেন। তো তিনি বিশ্ববিদ্যালয়কে কিভাবে পাল্টে দিয়েছেন গত 4 বছরে সেটার একটা ফিরিস্তি আমরা দিলাম। আমাদের এটার উদ্দেশ্য ছিল যে আমাদের এখনকার যে আন্দোলন সেটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ওই কিছুদিন আগের যে আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে যে হামলা হলো, আমাদের উপর গুলি চালানো হলো, আমাদের উপর গ্রেনেড চালানো হলো, সেই হামলার একটা বিশাল ভূমিকা তো এই আন্দোলনে আছেই। কিন্তু সাথে সাথে এর আগের যে গত 4 বছর ধরে শিক্ষার্থীদের যে ক্ষোভ জমছিল তার উপর আমরা বলবো আমাদের এখনকার যে আন্দোলন এটা হচ্ছে শিক্ষার্থীদের এক প্রকার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এক প্রকার। তো ওখান থেকে আমাদের ইচ্ছা ছিল যে গত 4 বছরে তিনি কি করেছেন তার একটা ফিরিস্তি আমরা দেব। এখন আমাদের তো আমাদের অনশন জারি আছে 150 ঘন্টারও বেশি সময় ধরে। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমরা সুনির্দিষ্টভাবে কেন তার পদত্যাগ চাই এটা একটু ব্যাখ্যা করতে চাই। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আসলে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্বাহী ক্ষমতা কিন্তু উপাচার্যের, এবং এই উপাচার্যের সম্মতি ছাড়া আমরা সবাই জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা পাতাও নড়ে না তার সম্মতি ছাড়া। তো তিনি কিভাবে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে উপাচার্যকে কোনো ভবনে অবরুদ্ধ করার ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও আমরা দেখেছি অনেকবার ছাত্ররা বিভিন্ন দাবিতে উপাচার্যদের অবরুদ্ধ করেছেন, তারা তখন শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন ধরনের সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিন্তু ইনি হচ্ছেন প্রথম উপাচার্য যিনি অবরুদ্ধ অবস্থায় তার যেই শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করেছে তাদের শায়েস্তা করার জন্য ক্যাম্পাসের বাইরে থেকে পুলিশ ডেকে এনেছেন এবং বিভিন্ন রায়ট পুলিশ নিয়ে এসেছেন, জল কামান সাথে রায়ট কার সহ। তো এই ঘটনা আসলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। আমরা বলতে চাই যে উপাচার্য তার শিক্ষার্থীদের ভিড়ের মাঝে নিজেকে নিরাপদ মনে করেন না, সেই উপাচার্যের তো একটা ক্যাম্পাসে আসলে থাকার দরকার নাই। তিনি যখনই পুলিশ ডেকেছেন তখনই আসলে তিনি এই ক্যাম্পাসে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এরপর এখন বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে যে পুলিশকে কে অর্ডার দিয়েছে ওখানে শিক্ষার্থীদের উপর এই অ্যাকশন নেওয়ার জন্য। তো এই ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিন্তু পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। তো পুলিশের যে অ্যাকশন আমাদের উপর এটার দায়ও উপাচার্য যাই করে থাকুন পুরোপুরি দায়ী উপাচার্যের। তো এখান থেকেই আসলে আমাদের এই আন্দোলনের মূল যে দাবি সেটা আমরা মানে করেছি আর কি সর্বসম্মতিক্রমে, যেটা এতদিন ধরে আমরা বারবার বলে এসেছি যে আজকের প্রসঙ্গে একটু চলে আসি আর একটু আমাদের তো ওই যে আজকে আমরা দেখেছিলাম যে আপনারা একবার অনশন ভাঙ্গনের ক্ষেত্রে আপনাদের সহকার যারা আছেন আন্দোলনরত সহকর্মীরা বা সদস্যরা চালিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন 1 ঘন্টা পরে আবার তারা সভা করে এসে গোল চত্বরে আবার আসবেন। সেইটুকু কতটুকু অগ্রগতি হলো আমরা যদি একটু জানতে পারি। আচ্ছা, সেটার ক্ষেত্রে আমাদের বাকি মানে অনশন যারা করছেন না সেই সহযোদ্ধারা নিশ্চয়ই আমাদের প্রতি আসলে সহমর্মিতা এবং এক প্রকার সহানুভূতি থেকেই তারা আমাদের সেই অনুরোধ করেছেন। আমরা অনশনকারীরা নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপাতত অনশন থেকে সরে আসবো না। আমরা একটা দাবিতেই তো এই অনশনে বসেছি যে এই উপাচার্যকে আমরা উৎখাত করব এই বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, একটা সম্পূর্ণ প্রশ্ন যে যেহেতু আপনারা কন্টিনিউ করবেন সেহেতু এই আপনাদের অনশনে কি আরো কেউ যোগ দেবে কিনা, সেটা আসলে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব। আপনারা দেখেছেন আমরা প্রথমে বসেছিলাম 24 জন, পরে আমাদের সাথে আরো 5 জন যুক্ত হয়েছে, যার মধ্যে
ওই 24 জনের মধ্যে একজন পারিবারিক সমস্যার কারণে তাকে মানে একটু অনশন ছেড়ে যেতে হয়েছে। তো আমরা টোটাল 28 জন ছিলাম। তো এইভাবে হয়তো মানে আমরা উড়িয়ে দিচ্ছি না, সামনে আমাদের সাথে আরো যুক্ত হতে পারে শিক্ষার্থী। ঠিক আছে। মানে আমাদের যে সব কথার সারমর্ম এটাই ছিল আর কি, যে উপাচার্য তার শিক্ষার্থীদের, হ্যাঁ, এবং ভাইস চ্যান্সেলর কিভাবে ভাইস চ্যান্সেলর নির্দেশে ক্যাম্পাসে পুলিশ এসেছে এবং তারা অ্যাকশন নিয়েছে সেটার বিভিন্ন বিবরণ আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, এবং কিভাবে বিনা উস্কানিতে হামলা হয়েছে, মানে শিক্ষার্থীদের দিক থেকে যে কোনো ধরনের ইন্টিমিডেশন মানে কোনো ধরনের ইনস্টিগেশন ছিল না, সেটা আপনারা ক্লিয়ারলি বিভিন্ন ভিডিওতে দেখেছেন। এখনো বিভিন্ন ধরনের ভিডিও আসছে। আমাদের আজকের প্রেস ব্রিফিং এর সারমর্ম হচ্ছে এটাই, যে আমরা আগের কথাগুলোই আসলে এক প্রকার রিইটারেট করছি, যে উপাচার্য তার শিক্ষার্থীদের ভিড়ের মাঝে নিজেকে নিরাপদ মনে করেন না, আমরা মনে করি সেই উপাচার্য এই মানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার নৈতিক অধিকার হারান, এবং তিনি যেভাবে আমাদের শিক্ষার্থীদের উপর যে মানে যে নির্মম হামলায় মানে তিনি যেভাবে মদত দিয়েছেন, সেটা থেকে আসলে আমাদের আসলে আর কোনো উপায় ছিল না তার পদত্যাগ চাওয়া ছাড়া। আমরা এখনো সেই দাবিতে আমরা এখনো অটল আছি, এবং আমাদের আন্দোলন এবং আমাদের যে অনশন সেটা উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত চলবে। আমরা শুধুমাত্র এই যে সবখানে 4 বছরে তিনি অনেক উন্নয়ন করেছেন এই ধরনের ফাঁকা বুলি শুনছিলাম বলে আমরা আজকে একটু সবার সামনে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম যে গত 4 বছরে তিনি আসলে কি করেছেন আমাদের দৃষ্টি। ধন্যবাদ সবাই। একটা প্রশ্ন ছিল। আজকে ঢাকায় 5 জন সাবেক শিক্ষার্থীকে গ্রেফতার করছে পুলিশ। বলছে যে আপনাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছিল তারা, তাদের বিরুদ্ধে এই অভিযোগ। একটা বিষয় হচ্ছে গতকাল থেকে আমরা জানলাম যে আপনাদের ফান্ড রেজিং এর যে এই অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওই ব্যাপারটাও আমাদের বলার ছিল, আসলে আমরা মিস করে গিয়েছিলাম। আসলে আমাদের এখানে আমরা অনশনরত শিক্ষার্থী যারা আছে তাদের চিকিৎসার জন্য, এছাড়া বাকি আন্দোলনকারী যারা আছে ওরা তো 24 ঘন্টাই ক্যাম্পাসে থাকছে, তো তাদের খাওয়া বা আরো বিভিন্ন আনুষঙ্গিক ব্যাপারে আসলে আমাদের এখন বেশ মানে অর্থের প্রয়োজন হচ্ছে আর কি। তো সেই কারণে আমরা সবসময়ই যেটা করি, আমরা শিক্ষার্থীরা আমরা কোনো প্রয়োজনে পড়লে আমাদের সাবেক যারা আছে, যারা এখন প্রতিষ্ঠিত, তাদের কাছে আমরা হাত পাতি যে আমরা এখন এটা করছি, আপনারা আমাদেরকে অর্থ সহায়তা দেন। তো আমাদের হচ্ছে বাংলাদেশের কোন আইনে মানে এটা মানে বেআইনি যে তার অনুজ শিক্ষার্থীদের কোনো একটা আন্দোলনে বা তাদের কোনো কর্মসূচিতে টাকা দিয়ে সাহায্য করা যাবে না। তো আমাদের এখানে আমাদের ফান্ড রেজিং এর ডোনেশন দেওয়ার অভিযোগে যে আমাদের কয়েকজন সিনিয়রকে 5 জন সিনিয়রকে যে গ্রেফতার করা হয়েছে বলে শুনছি, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। এবং সাথে আমরা এই প্রশ্নও করতে চাই যে কোন বাংলাদেশের এই মানে এই রাষ্ট্রে কোন আইনে মানে নিজের অনুযোগের কোনো কর্মসূচিতে ডোনেশন দেওয়া অপরাধ। আজকে বিষয় হচ্ছে আজকে সকাল থেকে নাকি আপনাদের মেডিকেল সেবা বন্ধ হয়ে গেছে, যারা যে মেডিকেল সেবা দিচ্ছে এক্ষেত্রে আপনাদের চিকিৎসা এবং আর্থিক সম্পদ এটাকে আন্দোলনে কোনো প্রভাব ফেলবে? আমরা আসলে এখন নিজেদের উদ্যোগে পারি বা এসব আপাতত জোগাড় করার চেষ্টা করছি। আমরা আশা করি এসব আমাদের ক্ষতিগ্রস্ত করছে তো ঠিকই, কিন্তু আমাদের আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না। আমরা আসলে কখনো ভাবিনি যে এই ধরনের চিকিৎসা সহায়তার মতো যে একটা মানুষের বেসিক নিড, এটা যে এইভাবে বন্ধ করে দেওয়া হয়, এবং বিশেষ করে যখন এতজন শিক্ষার্থী প্রায় 150 ঘন্টা ধরে এক প্রকার অনশন করছে, মানে তখন তাদের চিকিৎসা সহায়তা বন্ধ করে দেওয়া, এটা আসলে মানে অমানবিকতার কত বড় দৃষ্টান্ত, সেটা আসলে আমরা মানে সবাইকে একটু ভেবে দেখার। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের? বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম থেকে আসলে আমরা কোনো প্রকার সাপোর্ট নিব না, এটা আগে হ্যাঁ আজকে যেটা হচ্ছে আমাদের হলের খাবার, এই কদিন হচ্ছে আমাদের হলের মামাদের সাথে আমরা কথা বলে ওনাদের ক্লিয়ার করেছিলাম যে ওনারা আমাদের হলে খাবার প্রোভাইড করবে, কিন্তু কালকে আমাদের মামারা হচ্ছে গিয়ে হলের খাবার ডাইনিং বন্ধ করে দিয়ে চলে গেছেন, এবং ওনারা আমাদের বলছেন যে ওনাদের উপর থেকে নির্দেশ আছে ওনারা এটা খোলা রাখতে পারবেন না, আমরা যদি উপরে কথা বলে করতে পারি
তাহলে হয়তো ওনারা খাবারের ব্যবস্থা করবে। এবং আমরা এখানে ছোট কিছু চায়ের দোকানেরও ব্যবস্থা ছিল, যেটা আমরা এই আন্দোলনের সময় কিছু মামারা চা বিক্রি করতেন, তাদেরকে পর্যন্ত গতকালকে থেকে আসা বন্ধ করে দিছে। আমাদের এখানে 2টা টং খোলা থাকতো, ফুড কোর্টের টং খোলা থাকতো, ওই টংগুলোতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতাম। ওই টংয়ের মামাদেরকে উপর থেকে নির্দেশ দিয়ে বন্ধ করে দিচ্ছে যে ওনারা এখানে টং চালাতে পারবে না। তো এগুলো সব প্রতিবন্ধকতা, এটা তো আমরা বুঝি আমাদের কেন দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এগুলো যাই হোক না কেন আমাদেরকে দমাতে পারবেন না। আচ্ছা, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেইছে ক্যাম্পাস হল বন্ধ, তাহলে কেন কোন যুক্তিতে হলের ডাইনিংটা খোলা রাখার যৌক্তিকতা কি মনে করছেন আপনি? কারণ হচ্ছে গিয়ে আমরা তো ক্যাম্পাস খোলা রাখার ব্যাপারে আমাদের প্রভোস্টের সাথে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, যাতে এটা নিয়ে সমস্যার সমাধান হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে আমরা তো ওই সিদ্ধান্ত আসলে আমরা মেনে নিইনি, আমরা প্রত্যাখ্যান করেছি হল বন্ধ করার যে ডিসিশন সেটা। এবং এখনো আমরা হলে থাকছি, অনেকে যারা হলে থাকে তারা হলে থাকছে। আমরা এখনো মানে আমরা প্রশাসনের ওই সিদ্ধান্ত মেনে নিই হল বন্ধ করার। ক্যাম্পাসও বন্ধ না আমাদের মতে, হলও বন্ধ না। দর্শক যেটা শুনছিলেন আসলে দীর্ঘ সময় ধরেই ব্রিফিং করছিলেন আন্দোলনে অনশনরত যেসব শিক্ষার্থী আছেন তারা, এবং তারা স্পষ্ট উচ্চারণে জানিয়ে দিচ্ছেন যে তারা আসলে এখনই অনশন ভাঙার জন্য প্রস্তুত নন। আজকে যেটা হয়েছিল যে অনশন ভাঙার জন্য আন্দোলনরত যারা শিক্ষার্থী ছিলেন তারা সবাই মিলে আসলে এই অনশন ভাঙার জন্য একটা প্রক্রিয়া তৈরি করেছিলেন, তবে সেটি সম্পন্ন হয়নি। বলা হয়েছিল যে 1 ঘন্টা পরে তারা তাদের ডিসিশন জানাবেন, তবে 1 ঘন্টা পরে তারা যে প্রেস ব্রিফিংটি করেছেন সেখানে কিন্তু তারা আসলে যেটা বলেছেন যে তারা আসলে এখনই অনশন ভাঙতে প্রস্তুত নন, এবং পুরো বিষয়টি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে ঠিক কী ধরনের আচরণ করছে সেই বিষয়টাও কিন্তু এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা স্পষ্টভাবে উচ্চারণ করেছেন। এবং যে ভিসি পতনের আন্দোলন নিয়ে তারা আসলে কাজ করছেন এবং অনশন করছেন, প্রায় 150 ঘন্টা অতিক্রম করেছে যে অনশন আন্দোলন, সেটি বলবৎ থাকবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এটি এই মুহূর্তের সর্বশেষ খবর। আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।